সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও আমাদের দেশ করোনার কারণে মহাবিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, তথাপিও আমি আশা করি তোমরা তোমাদের লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। যদিও সরকার অনেক প্রতিষ্ঠান খুলে দিয়েছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান এখনও চালু হয়নি এবং কবে চালু হবে তা আমরা সহসাই হয়তো বলতে পারবো না। তাই অনলাইনের মাধ্যমে তোমাদের লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যেতে হবে। সময় তো আর বসে থাকে না, তাই তোমাদেরকে এই সময়টা কাজে লাগাইতে হবে। যদি স্বাভাবিক নিয়ম থাকতো তাহলে এতদিনে তোমাদের প্রথম বর্ষ পরীক্ষাটা বার্ষিক পরীক্ষাটা হয়ে যেত এবং তোমরা জুলাই মাস থেকে দ্বিতীয় বর্ষের ক্লাস তোমরা শুরু করতে। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এখনও আমরা প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা তোমাদের নিতে পারি নাই। তবে তোমাদের অনলাইনের মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাব এবং কলেজ খুললে অচিরেই তোমাদের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাটা আমরা নিয়ে নিব। আমি আবু হেনা মুস্তফা কামাল তোমাদেরকে অনলাইনে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যার ক্লাস নিয়ে থাকি। আমি আজকে তোমাদের সিলেবাসে উল্লেখ আছে বার্ষিক পরীক্ষায় যে অধ্যায়টি থাকবে, অধ্যায় 9 মানব জীবনের ধারাবাহিকতা, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আজকে তোমাদেরকে এই অধ্যায়টি সম্পর্কে পড়াবো। এই অধ্যায়টি শেষ করতে আমাদের বেশ কয়েকটি ক্লাস লাগবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা অনুসরণ করো তাহলে আশা করি মানব জীবনের ধারাবাহিকতার জটিল বিষয়গুলো তোমাদের কাছে সহজ লাগবে এবং তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। এই অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রায়ই বোর্ডের যে পরীক্ষা হয় সে পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন সচরাচর দেখা যায়। আর মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার অনেক স্কোপ রয়েছে এবং প্রতি বছরই প্রশ্ন আসে। তাই তোমরা এই অধ্যায়টিকে খুব গুরুত্ব দিবে। মানব জীবনের ধারাবাহিকতা এই নামটি থেকেই তোমরা বুঝতে পারছো যে মানুষের জীবনের শুরুটা কিভাবে হয় এবং মানুষের বংশ পরম্পরায় মানুষের বংশের ধারাটা কিভাবে রক্ষিত হয় এটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। যদিও একটা সময়ে আমরা দেখেছি আমাদের ক্লাসে যখন শিক্ষকরা পড়াতেন কিংবা আমাদের অভিভাবকরাও যখন এই সমস্ত বিষয়ে আমাদেরকে কখনো বলতেন, সবাই একটু লুকানোর চেষ্টা করতেন কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। স্কুলে কিংবা কলেজে শিক্ষকরা বলে দিতেন যে তোমরা বড় হয়েছো, বিষয়টি তোমরা বাসায় পড়ে নিবে। কিন্তু আধুনিককালের যারা শিক্ষাবিদ, যারা জ্ঞানী, তারা মনে করেন যে ছেলে মেয়েদের কাছ থেকে মানব জীবনের ধারাবাহিকতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে তাদের জ্ঞানের স্বল্পতা থেকে যায় এবং এর ফলে তাদের ক্ষতিটাই বেশি হয়। কিন্তু যদি আমরা এই বিষয়টা নিয়ে ছেলে মেয়েদের সাথে একটু ভালো করে বুঝিয়ে বলি, তাদেরকে যদি আমরা একটু খোলামেলাভাবে বিষয়টা জানাই তাহলে এর সুফলটা অনেক বেশি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের পড়াটা আমি শুরু করতে চাই। তোমরা জানো এইডস একটা ভয়াবহ রোগ। কী কারণে এইডস হয় সেটাও তোমরা এখন অনেকেই জানো। কিন্তু যখন প্রথম এইডস আত্মপ্রকাশ করে তখন বাংলাদেশে একটা বিজ্ঞাপন চালু হইতো, টিভিতে, রেডিওতে, বিভিন্ন ব্যানারে, পোস্টারে একটা বিজ্ঞাপন লিখত, বাঁচতে হলে জানতে হবে। এবং সেইখানে যারা এই বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই ছিলেন তরুণ বয়সের ছেলে মেয়ে। এর মানে হচ্ছে তরুণদেরকে যদি আমরা আলোচনার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তাদেরকে যদি সচেতন করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের জটিল রোগ থেকে সুরক্ষিত থাকবে। তাই এই অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের সারা জীবন তোমরা এই অধ্যায় থেকে তোমরা যে জ্ঞান অর্জন করবা এটা তোমাদের কাজে লাগবে। তাই আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটি তোমাদের কাছে সুন্দরভাবে, সহজভাবে বোঝানোর জন্য। তোমরা যদি ক্লাসটি নিয়মিত অনুসরণ করো তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারটি মোটেও কঠিন লাগবে না।
সেই সাথে আরেকটি কথা মনে রাখবে, এই অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে এবং আমি এখানে জ্ঞান এবং অনুধাবনের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি এটাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন। আর সৃজনশীল পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের সাজেশন হলো তোমরা বিগত 5 বছরের বোর্ডের প্রশ্ন অনুশীলন করবে। সেই বোর্ডের প্রশ্নে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই তোমাদের জন্য সাজেশন। তো আমরা আজকের পড়ায় চলে আসি। আমি এই অধ্যায় থেকে জ্ঞান এবং অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমরা একটু প্রশ্নগুলো খেয়াল করো এবং যদি খাতা এবং কলম সাথে থাকে তোমরা প্রশ্নগুলো একটু টুকে নিতে পারো। এই প্রশ্নগুলো জ্ঞান এবং অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি প্রথমে দিয়েছি টেস্টোস্টেরন কি, প্রোজেস্টেরন কি, ইস্ট্রোজেন কি, FSH কি, LH কি, অ্যান্ডোস্টেরন কি, সার্টোলি কোষ কি, পেরিমেট্রিয়াম কি, মায়োমেট্রিয়াম কি, এন্ডোমেট্রিয়াম কি। পরবর্তীতে আমি এখানে লিখেছি ইমপ্লান্টেশন বলতে কি বুঝো, বয়ঃসন্ধিকাল বলতে কি বুঝো, রজচক্র বলতে কি বুঝো, গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝো, স্পারমাটোজেনেসিস বলতে কি বুঝো, স্পার্মিওজেনেসিস বলতে কি বুঝো, উজেনেসিস বলতে কি বুঝো, অর্গানোজেনেসিস বলতে কি বুঝো। গ্রাফিয়ান ফলিকল কি, নিষেক বলতে কি বুঝো এবং অমরা বা প্লাসেন্টা বলতে কি বুঝো। আরও প্রশ্ন আছে, যেমন এখানে লিখেছি ভ্রূণ আবরণী বলতে কি বুঝো, ফিটাস কি, EDD কি, যমজ শিশু বলতে কি বুঝো, গর্ভনিরোধের অস্থায়ী পদ্ধতি বলতে কি বুঝো, গর্ভনিরোধের স্থায়ী পদ্ধতি বলতে কি বুঝো, ভ্যাসেকটমি কি, টিউবেকটমি কি, IVF পদ্ধতি বলতে কি বুঝো, টেস্ট টিউব বেবি বলতে কি বুঝো, অটোজোমাল ব্যাধি কি, সেক্স লিঙ্কড ব্যাধি বলতে কি বুঝো, ট্রাইসোমি কি। এরপরে লিখেছি FAS বলতে কি বুঝো, এইডস কি, STD বলতে কি বুঝো, সিফিলিস বলতে কি বুঝো, গনোরিয়া বলতে কি বুঝো, মেনোপজ কি, ম্যানার্কি কি। আশা করা যায় এই কয়েকটি প্রশ্ন যদি একটু অনুশীলন করো তাহলে জ্ঞান এবং অনুধাবনের বোর্ডের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে পাবে। এখন জ্ঞান এবং অনুধাবন বিষয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, যখন তুমি এই চ্যাপ্টারটি ভালো করে পড়বে তখন তোমার মনে এই আত্মবিশ্বাস তৈরি হবে আমাকে যেখান থেকেই প্রশ্ন করা হোক না কেন আমি পারব। সুতরাং জ্ঞান এবং অনুধাবন সহ সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে যদি তোমার দক্ষতা বাড়াইতে চাও তাহলে অধ্যায়টা তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমি এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা সবাই নিজেরা নোট করে ফেলবে এবং আমার ক্লাসগুলো যদি ফলো করো দেখবে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সেই সাথে তোমাদেরকে আমি আরেকটি তথ্য দিতে চাই, তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা খবর পাওনি যে নোয়াখালী সরকারি কলেজে অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, কিংবা অনেকেই হয়তো স্মার্টফোনের নাই কিংবা স্মার্টফোনের মাধ্যমে সে হয়তো আমাদের এই চ্যানেলটিকে ক্যাচ করতে পারো নাই। সেক্ষেত্রে তোমরা যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেছ তারা নিজ দায়িত্বে যে বন্ধুটি
তোমার যে বন্ধুটি এখনও এই চ্যানেলের খবর পায়নি তাকে তোমরা তার অ্যাড্রেসটা দিবা। আমাদের নোয়াখালী সরকারি কলেজের ফেসবুকে গেলেও তোমরা এই চ্যানেলের ইউটিউবগুলো তোমরা দেখতে পাবে। সেই সাথে আমি আরেকটু বলতে চাই, যারা তোমাদের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে আছো, অর্থাৎ যারা এই বছরের পরীক্ষার্থী ছিলে, তোমাদের পরীক্ষাটা করোনার কারণে একটু পিছিয়ে গেছে, তো তোমরাও তোমাদের প্রস্তুতিটাকে আরও একটু পরিপূর্ণ করার জন্য আমাদের এই লেকচারগুলো তোমরা একটু ফলো করবা। এটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা তোমাদেরকে আজকে পড়াবো বয়ঃসন্ধিকাল এবং স্ত্রী প্রজননতন্ত্র। তাহলে তোমরা দেখছো আমাদের আজকের যে টপিকসটা এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, আরেকটি হলো স্ত্রী প্রজনন তন্ত্র। আমি বয়ঃসন্ধিকাল নিয়ে একটু কথা বলবো আগে। বয়ঃসন্ধিকাল, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিউবার্টি or adolescence, এখন বয়ঃসন্ধিকাল কি? সহজ কথায়, যখন একটি ছেলে বা মেয়ে তাদের জীবনের কৈশোর অবস্থা পার হয়ে তারা যখন সাবালকত্ব অর্জন করে, অর্থাৎ যখন তারা অ্যাডাল্টহুডে প্রবেশ করে, এই সময়টাকে আমরা বলছি বয়ঃসন্ধিকাল। আরও সহজে যদি বলি যে পিউবার্টি অর অ্যাডোলেসেন্স ইজ দ্য টাইম বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, অর্থাৎ কৈশোরকাল এবং সাবালিকত্ব অর্জনের মধ্যবর্তী যে সময়টা, সেটাকে আমরা বলবো বয়ঃসন্ধিকাল। আরও সহজভাবে যদি বলি, যখন একটি ছেলে এবং মেয়ে তার কৈশোরকালটা পার হয়ে যায় এবং প্রাপ্তবয়স্কের দিকে যখন সে ধাবমান হয়, ওই সময়টাকে আমরা বলছি বয়ঃসন্ধিকাল। এখন আমাদের দেশের প্রেক্ষাপট আর বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। যেমন যে সমস্ত দেশে তোমার উষ্ণতা বেশি, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় দেশ যেগুলো, ওই সমস্ত দেশে ছেলেদের এবং মেয়েদের দেহের পিউবার্টি একটু আগে হয়। আর যে সমস্ত দেশের টেম্পারেচার কম বা শীতপ্রধান দেশ, তাদের বয়ঃসন্ধিকাল একটু পরে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 11 থেকে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 13 থেকে 15 বছর। তাহলে এই সময়ের মধ্যে একটা ছেলে তার কৈশোরকাল কিংবা একটা মেয়ে তার কৈশোরকালটা অতিক্রম করে সে ক্রমান্বয়ে পুরুষ এবং মহিলা হওয়ার পথে অগ্রসর হয়। তো এই সময়টাকে আমরা বলছি পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল।
তোমরা এখন যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এই স্টেজটা পার হয়ে এসেছো। কিন্তু কেন তোমাদেরকে আমরা এই চ্যাপ্টারটা পড়াবো? দুটি কারণ। প্রথম কারণ হলো, তোমরাই ভবিষ্যৎ জেনারেশনে মানুষ, তোমরা একসময় পিতা মাতা হবে, ভবিষ্যৎ পৃথিবী তোমাদের হাতেই গড়ে উঠবে। তাই তোমাদেরকে এই সম্বন্ধে ভালো করে জানতে হবে। যত বেশি তুমি জানতে পারবা, তত তোমার জন্য জীবনযাপন সহজ হবে, তোমার জীবনটা তত সুন্দর হবে। আরেকটি কারণ হলো, বিজ্ঞানের ছাত্র হিসাবে, বায়োলজির একজন ছাত্র হিসাবে কী কারণে, কখন, কিভাবে আমাদের শরীরে এই পরিবর্তনটা হয়, এটা তোমাকে জানতে হবে। এখন সমস্যা হলো, এই বিষয়ে যখন আমরা ক্লাসে পড়াই, কিংবা যখন ছেলেমেয়েদের সাথে কথা বলতে যাই, কিংবা কোনো অভিভাবকও যখন ছেলেমেয়ের সাথে কথা বলে, সবাই একটু জড়তা অনুভব করেন, একটু লজ্জা অনুভব করেন, কিংবা অনেকেই একটু বিব্রত হন। তবে আমরা সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে আমরা বিবেচনা করব, আমরা একজন জীববিজ্ঞানের ছাত্র, তাই আমাদেরকে এই অধ্যায়টি ভালো করে জানতে হবে। এবং আমিও একজন বায়োলজি শিক্ষক হিসাবে তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দিব। বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের মাঝে কিছু পরিবর্তন হয়। ছেলে এবং মেয়েদের মাঝে কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো ছেলে এবং মেয়েদের কাছে নতুন, তারা এর আগে আর পায়নি। ফলে তারাও খুব বিব্রত হয়ে পড়ে। এ সময় তাদের দরকার সহযোগিতা। এ সময় পিতামাতা, বিশেষ করে পিতামাতা যদি তাদের সাথে একটু ফ্রেন্ডলি হয়, তাদের সাথে যদি একটু সহজ হয়, তাহলে তারা এই পরিস্থিতিটা খুব সহজেই মোকাবেলা করতে পারে এবং তারা বিব্রত হওয়া থেকে রক্ষা পায়। এখানে আরেকটি কথা যদি আমি বলতে চাই, সেটা হলো এই যে বিশেষ করে মেয়েরা এই ক্ষেত্রে একটু বিব্রত বেশি হয়। কিন্তু মনে রাখতে হবে, আমাদের শরীরে যে পরিবর্তনটা আসে ছেলে এবং মেয়ে, এটা নিয়ে তো বিব্রত হওয়ার কিছু নাই। কারণ এই একটি বিষয়ের উপর আমাদের তো কোনো হাত নাই। এমন তো না যে আমি ইচ্ছা করলে এটাকে কন্ট্রোল করতে পারবো, এমন তো না আমি ইচ্ছা করলে এটাকে বাড়াইতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক। সুতরাং এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং যখনই আমরা এই বিষয়ে ভালো জ্ঞান অর্জন করব, তখনই আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হবে। এখন এই অ্যাডোলেসেন্স বা পিউবার্টি বা বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো ছেলে এবং মেয়েদের মাঝে হয়, সেই পরিবর্তনগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করব। এক হলো তার দৈহিক পরিবর্তন হবে, দৈহিক পরিবর্তন। দুই, তার শারীরবৃত্তীয় পরিবর্তন। তিন, তার মানসিক পরিবর্তন। তাহলে এই তিনটি ক্ষেত্রে সে পরিবর্তন অনুভব করে। কি কি পরিবর্তন হয় এটা আমরা এখন বলবো। তবে এই পরিবর্তনের জন্য কিন্তু মনে রাখতে হবে কিছু হরমোন দায়ী। আমি একটি কথা বলে রাখলাম, এটা একটু আমাদের মনে রাখতে হবে। কে দায়ী? হরমোন। হরমোন কি এটা আমরা তোমাদেরকে, এর আগে একটা চ্যাপ্টার ছিল সমন্বয় এবং নিয়ন্ত্রণ, ওই চ্যাপ্টারে তোমাদের আমি বলেছি যে যে রাসায়নিক পদার্থগুলো অল্প পরিমাণে শরীরে উপস্থিত থাকে এবং তারা আমাদের শরীরের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, এবং এই পরিবর্তনগুলো স্থায়ী পরিবর্তন, এটা দীর্ঘস্থায়ী পরিবর্তন। এবং এই হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়। তেমনি এইখানে আমরা বেশ কয়েকটি হরমোনের কথা আমরা একটু পরে বলবো যে কে এই পরিবর্তনগুলোর জন্য দায়ী। তার আগে আমরা দেখে নিব কি কি পরিবর্তন হয়। অনেকগুলো পরিবর্তন হয়, আমি উল্লেখযোগ্য দু একটি কথা বলবো। যেমন ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়, যদি দৈহিক পরিবর্তন হয়, তাহলে আমরা দেখব তার শরীরের মধ্যে কি পরিবর্তনগুলো হয়। যদি আমরা ছেলে এবং মেয়ে এই দুটি ভাগে চিন্তা করি, তাহলে দেখা যাবে
যে ছেলেদের মুখে, বগলে, শ্রোণীদেশে, শ্রোণী অঞ্চলে এবং বক্ষে লোম তৈরি হবে। মেয়েদের ক্ষেত্রে বগল এবং শ্রোণী অঞ্চলে লোম তৈরি হবে। তারপরে ছেলেদের তোমার শরীরটা একটু পেশি বহুল হবে। মেয়েদের ক্ষেত্রে শরীর একটু নমনীয় হবে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে তাদের তোমার কণ্ঠস্বর ভারী হবে। এদের কণ্ঠস্বরে মেয়েলি ভাবটা দেখা দিবে। এই যে পরিবর্তনগুলো, তারপরে স্তনের গঠন ছেলেদের ক্ষেত্রে প্রায় স্বাভাবিক থাকবে, মেয়েদের ক্ষেত্রে তার পরিবর্তন হবে। এগুলি হচ্ছে শারীরিক পরিবর্তন, দৈহিক পরিবর্তন। সুতরাং এই দৈহিক পরিবর্তন কি, এটা তোমাদের একটু দেখতে হবে, জানতে হবে। তারপরে অংশ আমি কি বলেছিলাম? শারীরবৃত্তীয় পরিবর্তন। এরপর অংশটা হলো শারীরবৃত্তীয় পরিবর্তন। শারীরবৃত্তীয় পরিবর্তনে বেশ কিছু বিষয় একটু খেয়াল করতে হবে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আসো যে এক্ষেত্রে হৃদস্পন্দন এবং রক্তচাপ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই বাড়বে। দুজনেরই বাড়বে। বিপাকীয় হার এটাও বাড়বে, ছেলেদেরও বাড়বে, মেয়েদেরও বাড়বে। শ্বাস প্রশ্বাস ছেলেদের মেয়েদের দুই ক্ষেত্রেই গভীর হবে। আরবিসির সংখ্যা, আরবিসি মানে লোহিত কণিকার সংখ্যা, ছেলেদের বাড়বে এবং কেমন বাড়বে? অনেক বাড়বে। মেয়েদের কমবে। কেমন কমবে? কিছুটা কমবে। তাহলে এই যে পরিবর্তনগুলো, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে আরও কিছু পরিবর্তন খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো যেমন জননাঙ্গ। ছেলেদের জননাঙ্গ বিকশিত হবে, মেয়েদেরও বিকশিত হবে। এবং এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হবে এবং সিমেন্ট তৈরি হবে ও দেহের বাইরে নিষ্ক্রান্ত হবে।
ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ডিম্বাণু তৈরি হবে, তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল হবে, মেনস্ট্রুয়েশন হবে, যেটাকে আমরা বলি রজচক্র বলি বা মেনস্ট্রুয়াল সাইকেল হবে। এই যে পরিবর্তনগুলো হয় এটা তোমাদের একটু খেয়াল করতে হবে। আর আরেকটি বিষয় একটু মনে রাখতে হবে যে এটা আমি আগেও বলেছি, দৈহিক গঠনাংশ বলেছি, ছেলেদের কণ্ঠস্বর ভারী হবে, একটু মোটা হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে মেয়েলি স্বর প্রকাশ পাবে। এটাকে আমরা বলছি শারীরবৃত্তীয় পরিবর্তন। তাহলে আমরা দুটা পরিবর্তন বললাম, একটা বললাম হচ্ছে দৈহিক পরিবর্তন, আর একটা বললাম হলো শারীরিক পরিবর্তন। এবার আসো আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো মানসিক পরিবর্তন। প্রায় অভিভাবকরা যারা পিতামাতা তারা বলে যে ছেলেটি বা মেয়েটি এতদিন আমার এত কাছে ছিল, এখন আর আমার কাছে সেভাবে সে আর আসে না, কিংবা এতদিন আমার ছেলেটি কোনো বিষয়ে প্রতিবাদ করে না, এখন সে আমার সাথে মুখে মুখে তর্ক করে এবং কোনো কোনো বিষয়ে সে একটু প্রতিবাদ করে। আবার অনেকে এটাও বলেন যে আমার ছেলেটি এবং মেয়েটি খুব লাজুক হয়েছে, এখন এটা তার মধ্যে আগে ছিল না, এখন সব বিষয়ে সে লজ্জা অনুভব করে। এর মানেই সে বয়ঃসন্ধিকালে প্রবেশ করেছে, তার নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে। যে জগৎটাতে এতদিন তার পিতা মাতা ভাই বোন ছিল, সেই জগতে এদেরকে একটু কম গুরুত্ব দিয়ে আরও কিছু মানুষ, আরও কিছু বিষয় তার মনোজগতে প্রবেশ করেছে এবং তারা তার ক্ষেত্রে এখন খুব বেশি প্রভাব রাখে। যেমন ছেলেদের যদি বলি, তারা এই সময় মেয়েদের নিয়ে একটু চিন্তাভাবনা বেশি করে, অর্থাৎ মেয়েদের প্রতি সে আকর্ষণ অনুভব করে এবং সে বন্ধুদের কথাকে খুবই গুরুত্ব দিয়ে চিন্তা করে এবং তাদের কথার প্রতি সে খুব প্রভাবিত হয় কথা দ্বারা। একই কথা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েরাও এক্ষেত্রে ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তার মধ্যে মেয়েলি স্বভাবগুলো প্রকাশ পায়। ছেলেরা এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে ছেলেটি এতদিন বাসায় থেকে বের হতে পিতামাতার অনুমতি নিয়ে বের হতো, সে এখন হঠাৎ না বলে কয়ে বাসা থেকে বেরিয়ে চলে যেতে চায়, সে একটু বহির্মুখী হয়ে যায়, অর্থাৎ সে ঘরের বাইরে বেশি থাকতে পছন্দ করে। একইভাবে মেয়েটির বেলায় দেখা যায় যে এখন ঘরের ভিতর থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ ছেলেদের মধ্যে একটি বহির্মুখী ভাব, মেয়েদের মধ্যে একটি অন্তর্মুখী ভাব দেখা দেয়। তাহলে এখানকার পরিবর্তনটা আমি কি বলবো? তাহলে এক কথায় বলতে পারি, যদি ছেলে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনটা কি, আর যদি মেয়ে হয় তার উল্লেখযোগ্য পরিবর্তনটা কি। ছেলে যদি হয়, একই কথা আমি বলবো, মেয়েদের প্রতি আকর্ষণ তার বাড়বে, মেয়েদের প্রতি আকর্ষণ তার বাড়বে। একই কথা মেয়েরা যদি হয়, তাদের ছেলেদের প্রতি আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়বে। এরা সবাই বন্ধুদেরকে একটু গুরুত্ব দিবে বেশি, এখানেও তাই, বন্ধুদেরকে গুরুত্ব দিবে সে বেশি। ছেলেরা হয়ে যাবে একটু বহির্মুখী, মেয়েরা হয়ে যাবে একটু অন্তর্মুখী। ছেলেদের মধ্যে বিচিত্র খেয়াল দেখা দিবে, আর মেয়েরা তাদের সাংসারিক কাজে বা মেয়েলি স্বভাবে, বা মেয়েলি স্বভাব তাদের মধ্যে বেশি প্রকাশিত হবে। যেমন ছেলেদের মধ্যে এই সময় অজানাকে জানার একটা কৌতূহল তৈরি হবে, তারপরে অ্যাডভেঞ্চার প্রিয় হবে তারা ছেলেরা।
ওরা বাইরে নতুন পরিবেশ দেখতে চাইবে, বন্ধুদের নিয়ে ঘুরতে যাইতে চাইবে, নতুন একটা পরিবেশে তারা দেখতে চায়, নতুনকে তারা জানতে চায়, এই বিষয়গুলো তাদের মধ্যে তৈরি হবে। আর মেয়েদের ক্ষেত্রে তখন দেখা দিবে যে সে একটু ঘর গোছানোর কাজে, একটু নিজস্ব সাজসজ্জার প্রতি, সেলাইয়ের প্রতি বা রান্নাবান্নার প্রতি, অর্থাৎ মেয়েলি যে স্বভাবগুলো আছে এইগুলো তার মধ্যে বেশি প্রকাশ ঘটবে। এবং এক্ষেত্রে আরেকটি পরিবর্তন আমরা খেয়াল করব যে ছেলে এবং মেয়ে উভয়ই তাদের নিজস্ব একটা মতবাদ, নিজস্ব একটা বক্তব্য তারা এই সময় এস্টাবলিশ করতে চায়। অর্থাৎ পরিবারের পিতামাতার সামনে সে তার নিজের আত্মসম্মানকে একটু বাড়াইতে চায় এবং সে যেটা বলে সবাই তার বিষয়টাকে একটু গুরুত্ব দেখ, এই বিষয়টাকে তারা বেশি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং এই পরিবর্তনগুলো বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের মধ্যে দেখা যায়। তো এখন এই ছেলে এবং মেয়ের এই যে পরিবর্তনটা, এই যে বয়ঃসন্ধিকালটা হয়, এক্ষেত্রে পিতা এবং মাতার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে পরিবারের বড় ভাই, বড় বোন, এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যে পরিবর্তনগুলো তার শরীরে দেখা দেয় এবং যে পরিবর্তনগুলো তার মনোজগতে ঘটে, এগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন বাড়াইতে হবে, তাদেরকে কাছে টেনে নিতে হবে এবং তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে যতদূর সম্ভব খোলামেলা আলোচনা করতে হবে। তাহলে এই সমস্ত বিব্রতকর পরিস্থিতিতে যে ছেলেমেয়েরা পড়ে সেখান থেকে তাদেরকে সহজেই উত্তরণ ঘটানো যাবে। আর এই সময় তাদের আবেগ থাকবে খুব বেশি, ছেলে মেয়ে দুইজনের প্রচণ্ড আবেগ তারা অনুভব করবে। এই আবেগের বশবর্তী হয়ে তারা কাজও করতে চাইবে। এই সময় আমাদের পিতা মাতা, অভিভাবকদের সবচেয়ে সচেতন হতে হবে এবং তার সাথে বন্ধুর আচরণ করতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে এবং সে যেন এই আস্থাটা তার মনে তৈরি হয় যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বাবা এবং মা। যদি এই পজিশনে আমরা যেতে পারি তাহলে আবেগের বশবর্তী হয়ে এই সময় তারা যে ভুলগুলো করে এই ভুলের হার অনেকটাই কমে যাবে এবং তাদের এই সময়টুকু তারা খুব ভালোভাবে অতিবাহিত করতে পারবে। পিতা মাতা সহ পরিবারের সবাই আশা করা যায় যে খুব বেশি বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হবে না। অতএব বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি বা অ্যাডোলেসেন্স সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং তোমরা বিষয়টা জানলে। এখন আমি আলোচনা করব কোন হরমোনগুলো এর জন্য দায়ী। একটু আগে আমি বলেছিলাম যে আমি হরমোনের কথা বলবো, তো এখানে আমি হরমোনের কথাগুলো বলার আগে আমি একটু এভাবে দেখাতে চাই। ছেলে মেয়ে, যে হরমোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি সেগুলোর কথাই বলবো। যেমন একটি হরমোন যার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর অ্যাব্রিভিয়েশনটি মনে রাখবা, ফলিকল, FOLLICLE, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছেলেদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, মেয়েদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ আমরা দেখব। ছেলেদের ক্ষেত্রে এই হরমোনটি শুক্রাণু তৈরির প্রক্রিয়া, শুক্রাণু তৈরির বা সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া এটাকে শুরু করে দেয়। মেয়েদের ক্ষেত্রে এটা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া শুরু করে দেয়। ঠিক আছে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটি হরমোনের কথা বলবো, তার নাম হচ্ছে লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং
হরমোন। লিউটেনাইজিং হরমোন এটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে কি ভূমিকা সে রাখে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছেলেদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে শুক্রাশয়ের লেডিক সেল, শুক্রাশয়ের লেডিক সেল থেকে এই হরমোনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ হরমোনের সিক্রেশন ঘটায়, তার নাম হলো টেস্টোস্টেরন। তার নাম হলো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে, কর্পাস লুটিয়াম থেকে এখানে দুটি হরমোন তৈরি হয়। একটার নাম হলো ইস্ট্রোজেন, আরেকটার নাম হলো প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন। তাহলে আমরা এই দুটি হরমোনের কথা মনে রাখব। এটাকে আমরা বলবো কি? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। এটার নাম কি? এটার নাম হলো ইস্ট্রোজেন। এটার নাম কি? টেস্টোস্টেরন। এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন টেস্টোস্টেরন হরমোনটি তোমার ছেলেদের ক্ষেত্রে তার মুখ্য এবং তোমার গৌণ যে জননাঙ্গগুলো আছে সেগুলির প্রকাশ ঘটাবে, সে শুক্রাণু তৈরি করবে এবং গৌণ যে বৈশিষ্ট্যগুলো আছে ছেলেদের ক্ষেত্রে তার প্রকাশ ঘটাবে। তাহলে আমরা এখানে এই হরমোনটা, এই যে লিউটেনাইজিং হরমোন, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ হলো সে এখানে শুক্রাণু তৈরি করতে পারবে এবং যৌন যে অঙ্গগুলো আছে তাদের সে বিকাশ ঘটাতে পারবে এবং সেকেন্ডারি যে বৈশিষ্ট্যগুলো আছে তার সে প্রকাশ করতে পারবে। এই জিনিসটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও তাই, শুধু এইখানে তৈরি হবে ডিম্বাণু। ডিম্বাণু তৈরি হবে, তার যৌন অঙ্গের বিকাশ ঘটবে, তারপরে তার সেকেন্ডারি যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো প্রকাশ ঘটাবে। এটা কে করবে? এটা করবে হলো ইস্ট্রোজেন। আর ছেলেদের ক্ষেত্রে কে করবে? টেস্টোস্টেরন। আর প্রোজেস্টেরনের কাজটা হচ্ছে, এখানে একটু খেয়াল করবে, প্রোজেস্টেরন এই যে হরমোনটা আছে, প্রোজেস্টেরনটা তোমার একটু যদি খেয়াল করে দেখো তোমরা, প্রোজেস্টেরনটা জরায়ুর প্রাচীরকে উপযুক্ত রাখে। কার জন্য উপযুক্ত রাখবে? ভ্রূণের জন্য। ঠিক আছে? তাহলে লিউটেনাইজিং হরমোনের কারণে শুক্রাশয়ের লেডিক সেল থেকে ছেলেদের ক্ষেত্রে তৈরি হয় টেস্টোস্টেরন, আর মেয়েদের ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মূল কাজ হলো শুক্রাণু তৈরি করা, তার যৌন অঙ্গগুলোর বিকাশ ঘটানো
এবং সেকেন্ডারি যে বৈশিষ্ট্যগুলো, সেকেন্ডারি যৌন লক্ষণগুলো, যেমন দাড়ি গোঁফ গজানো, কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ডিম্বাণু তৈরি করবে, তার যৌন অঙ্গগুলোর বিকাশ ঘটাবে এবং তার সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করবে। আর প্রোজেস্টেরন, দ্যাট ইজ কনফাইন্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? ইউটেরাস বা জরায়ুর প্রাচীরটাকে ভ্রূণের বৃদ্ধির জন্য উপযুক্ত রাখা। এই কাজটা করবে কোন হরমোন? সেটা করবে প্রোজেস্টেরন। তাহলে আমরা দুটি হরমোনের কথা বললাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আরেকটা কি? লিউটেনাইজিং হরমোন। আরেকটি হরমোন, এটাকে আমরা বলি সেক্স কর্টিকয়েড হরমোন। সেক্স কর্টিকয়েড হরমোন, সেক্স কর্টিকয়েড হরমোন। এই হরমোনটি আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে বের হয়। কোত্থেকে বের হয়? এটা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে বের হয়। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এই হরমোনটি বের হয়। এর কাজ হলো তোমার যৌন অঙ্গগুলোকে সে পরিপূর্ণতা দেয়। কেমন? আমাদের ছেলেদের এবং মেয়েদের দুই ক্ষেত্রে যৌন অঙ্গগুলোকে সে পরিপূর্ণতা দেয়, পরিপূর্ণতা দেয়। এটা ছেলেদের ক্ষেত্র, মেয়েদের ক্ষেত্র। তাহলে তার নাম কি? সেক্স কর্টিকয়েড হরমোন। তাহলে এই হরমোনগুলো ছেলেদের এবং মেয়েদের বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখে। মোটামুটিভাবে আমরা প্রথমে জানলাম বয়ঃসন্ধিকাল কাকে বলে, তারপরে জানলাম বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের কী ধরনের পরিবর্তন হয়, তারপরে জানলাম এই পরিবর্তনগুলোর জন্য কোন হরমোনগুলো দায়ী। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশটা বয়ঃসন্ধিকাল আমি পড়িয়েছি। এখন আমি পড়াবো স্ত্রী প্রজনন তন্ত্র। আমাদের এই চ্যাপ্টারে, মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারে আমরা তোমাদের একটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তোমাদের দিব, সেটা হলো মেনস্ট্রুয়েশন সাইকেল বা রজচক্র। এটাও কিন্তু একটা হরমোনাল চেঞ্জ। তো ওই অংশটুকু বুঝতে হলে স্ত্রী প্রজনন তন্ত্রটা ভালো করে বুঝতে হবে। তো আমরা আজকে স্ত্রী প্রজনন তন্ত্র সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। আমি একটা ছবি আঁকি এবং তোমরা একটু দেখো আমি ছবিটা কিভাবে আঁকি। এটা একটা ডিম্বাশয়, মনে করো এটা একটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়। এখন এই একটা অংশ আমি আঁকলাম। এখান থেকে এই একটা নালী এভাবে ঘুরে এখানে আসবে, এই একটা নালী এভাবে ঘুরে এভাবে আসবে, কিন্তু এখানে সে কতগুলো এরকম অভিক্ষেপ তৈরি করবে। ঠিক একইভাবে এখানেও আমরা দেখব এই একটা নালী এখানে ঘুরে এভাবে এসেছে, এবং এই নালীটা ঘুরে এখানে এসে চড়া হয়ে এই। পরবর্তীতে আমরা এখানে এইভাবে একটা অংশ আঁকবো। এখন একটু যদি আমরা খেয়াল করি ভিতর অংশটুকুতে
এই যে একটা ছবি আমি আঁকলাম, এই এখন এটা হলো স্ত্রী প্রজননতন্ত্রের একটা সরল চিত্র, এবং এইখানে ডিম্বাশয়ের লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে এইখানে জরায়ুর সাথে। এটা হচ্ছে জরায়ুর প্রাচীর, এটা জরায়ুর প্রাচীর, এটাও জরায়ুর প্রাচীর, হ্যাঁ, এগুলো জরায়ুর প্রাচীর। এখন একটু খেয়াল করে দেখো, এটার নাম হচ্ছে ডিম্বাশয়, যাকে আমরা বলি ওভারি। এটার নাম হচ্ছে ডিম্বনালী, যাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা, এখানে এই যে অংশটা আছে এর নাম হচ্ছে ফ্রিম্বি, ফ্রিম্বি। আর এই যে অংশটুকু আছে এর নাম হচ্ছে ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। এইখানে অংশটার নাম দেব আমরা অ্যাম্পুলা, আর এই জায়গাটা যেখানে সে জরায়ুর সাথে একত্রিত হয়েছে তার নাম হলো ইসমাস। ইসমাস। তারপরে আমরা এটার নাম দিয়েছি, এটা হলো আমাদের জরায়ু, যার অপর নাম হলো ইউটেরাস। এটা হলো যোনি, এই হলো জরায়ুর একটি ছবি। জরায়ুর এই অংশটুকুকে, এই যে এই অংশটুকুকে বলা হয় ফান্ডাস। আর জরায়ুর এই যে মুখটা, এই মুখটাকে আমরা বলি সার্ভিক্স। তাহলে তোমরা দেখলা এটা হলো একটা স্ত্রী প্রজননতন্ত্রের অভ্যন্তরীণ একটা ছবি। এখন এই যে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাশয়ের আকার যদি আমি বলি তাহলে আমি সহজে এইভাবে বলতে চাই যে 4 গুণ 3 গুণ 2 এত সেন্টিমিটার ডিম্বাশয়ের আয়তন। এবং আরেকটি বিষয় তোমরা একটু খেয়াল করবা, ডিম্বাশয় থেকে শুধুমাত্র যে ডিম্বাণু তৈরি হয় তা না, আরও কতগুলো গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। আর ডিম্বাণুটা আসে যেই কোষগুলো থেকে তাকে বলা হয় ফলিকল কোষ। কী কোষ? ফলিকল কোষ। এখন তোমরা যদি একটু তাকাও, এই ফলিকল কোষ থেকে যে ডিম্বাণুটা বের হয় তাকে রিসিভ করে নিচ্ছে কে? ফ্রিম্বি। ফ্রিম্বি রিসিভ করে এই ইনফান্ডিবুলামের মধ্য দিয়ে কাকে পাঠিয়ে দিচ্ছে? ডিম্বাণুকে পাঠিয়ে দিচ্ছে। ডিম্বাণুকে, এই ডিম্বাণু চলে যাচ্ছে ডিম্বাণু, এবং অ্যাম্পুলা অংশে এসে এইখানে এসে ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিট করবে। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে কোথায়?
অ্যাম্পুলা অংশে মিলন ঘটে, অর্থাৎ নিষেক হয়, জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার পরে যে অংশটুকু এসে জরায়ুর সাথে মিলিত হয়েছে সে অংশটুকুর নাম দিয়েছি আমরা ইসথমাস। এবং এই ডিম্বনালীটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, গড়ে 12 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি আমাদের মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বনালীটা তার দৈর্ঘ্য কত, বলবা গড়ে 12 সেন্টিমিটার। এবং সেখানে 4টি অংশ একটু ভালো করে মনে রাখতে হবে। একটা হলো ঝালরের মতো যে অংশটুকু দেখা যায় তার নাম হলো ফিমব্রি, যেটা প্রথম ডিম্বাণুকে ক্যাচ করে নিচ্ছে ফেলোপিয়ান টিউবের মধ্যে। তারপরের অংশটা ফানেলের মতো যে অংশটা তার নাম হলো ইনফান্ডিবুলাম। আর যে জায়গা একটু প্রশস্ত অংশ এইখানে শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক ঘটে তার নাম হচ্ছে অ্যাম্পুলা। এবং জরায়ুর সাথে যে অংশটুকু মিলন ঘটে ফেলোপিয়ান টিউবের ওই জায়গাটার নাম হলো ইসথমাস। এই যে জরায়ুটা, এই জরায়ুটা হলো বাচ্চা জন্মগ্রহণ করার জন্য এ হলো থলি, বাচ্চা এখানে ডেভেলপ হয়। এবং জরায়ুর প্রাচীরে এসে তোমরা একটা শুনবে, এখান থেকে যে নিষিক্ত ডিম্বাণুটা আসে, এই নিষিক্ত ডিম্বাণুটা এসে এই জরায়ুর প্রাচীরে সে লেগে যায়, তাকে আমরা বলি ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন হওয়ার পরে এর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লাভ ঘটে। এখন এই জরায়ুর আয়তন যদি বলি, গড়ে যদি বলি 8, 5, 3 সেন্টিমিটার, অর্থাৎ গড়ে 8 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার চওড়া, 3 সেন্টিমিটার পুরু। জরায়ুর যে প্রাচীর, এই প্রাচীরকে আমরা বলি ম্যাট্রিয়াম, কিন্তু এটা 3টি লেয়ার আছে। জরায়ুর প্রাচীরের লেয়ার কয়টা? 3টা। এটা একটু শব্দগুলো একটু মনে রাখবে। আমি যদি তোমাদের লিখে জানাই বা একটু বলে দিই, অ্যান্ড্রোমেট্রিয়াম হলো ভিতরের স্তরটা, মাঝেরটা হলো মায়োমেট্রিয়াম, আর বাইরেরটা হলো পেরিমেট্রিয়াম। তাহলে জরায়ুর 3টা প্রাচীর, কেমন? 3টা প্রাচীর কি কি? 3টা প্রাচীর যদি আমি লিখে দিই এখানে, সবচেয়ে বাইরের প্রাচীর তার নাম হচ্ছে কি? পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম। মাঝে যে প্রাচীরটা থাকে, এই মাঝের এই অংশটুকু, দিস ইজ এই মাঝের এই অংশটুকুর নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম। আর একদম ভিতরের যে অংশটুকু, এই যে এই জায়গাটুকু, এটার নাম হচ্ছে ভিতরের যে অংশটুকু, কেমন? তার নাম কি? অ্যান্ড্রোমেট্রিয়াম। যদি বলা হয় যে এই যে জরায়ুর প্রাচীর 3টা পার্ট, একটাকে আমি বলছি বাইরের, এই অংশটুকু বাইরের, হ্যাঁ, এই অংশটুকু বাইরের পার্ট। এই যে বাইরের অংশটুকু, সরি এখানে একটু আচ্ছা, এই যে বাইরের যে অংশটুকু তার নাম হলো পেরিমেট্রিয়াম, মাঝেরটা হলো মায়োমেট্রিয়াম, ভিতরেরটা হলো অ্যান্ডোমেট্রিয়াম। এদের মধ্যে মাঝের যে স্তর এইটা সবচেয়ে বেশি পুরু। বেশি পুরু হলো মাঝের স্তর, যার নাম হলো মায়োমেট্রিয়াম। জরায়ুর যে মুখটা, এই মুখটাকে আমরা বলছি সার্ভিক্স। এবং তোমরা এটা একটু শুনবে যে জরায়ু মুখে যে ক্যান্সার হয় সেটা এই জায়গায় হয়। তাহলে এই জরায়ু মুখ বা সার্ভিক্স। তাহলে জরায়ুর গঠন কি? বলবা উল্টা নাশপাতির মতো দেখতে। আর এই অংশটুকুকে আমরা বলছি ভেজাইনা। এখান দিয়ে পিরিয়ড চলাকালীন যে বর্জ্যটা সেটা এই পথ দিয়ে তার দেহ থেকে বাইরে নিষ্ক্রান্ত হবে। তাহলে এই হলো আমাদের স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশ। তো তোমাদের কাছে এই বিষয়গুলো একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা যদি বাসায় একটু বইটা পড়ো তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে ততটা জটিল মনে হবে না। আর স্ত্রী জননতন্ত্র অংশটা যদি একটু ভালোভাবে জানো তাহলে আমরা যে মেনস্ট্রুয়েশন সাইকেল পড়াবো তখন তোমাদের জন্য সেটা বোঝাটা অনেক সহজ হবে।
তাহলে এই ছিল আমাদের আজকের মোটামুটি পড়াশোনা। তো আমি তোমাদেরকে আজকে কি পড়ালাম আমি সেটাকে আবার একটু তোমাদের জন্য রিভিশন দিচ্ছি। আমি প্রথমে আজকে মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটি সম্পর্কে একটু বলেছি এবং এই অধ্যায়টি থেকে কি প্রশ্ন জ্ঞান এবং অনুধাবনের জন্য আসতে পারে তার কিছু নমুনা তোমাদেরকে আমি দিয়েছি এবং বলেছি এইটা তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। তার পরবর্তীতে আমরা আজকে দুটি বিষয় পড়িয়েছি, একটা হলো বয়ঃসন্ধিকাল এবং আরেকটি হলো স্ত্রী প্রজনন তন্ত্র। বয়ঃসন্ধিকাল অংশে পড়াতে গিয়ে আমরা তোমাদের বলেছি বয়ঃসন্ধিকাল বাংলাদেশের ক্ষেত্রে 11 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে, 11 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে। তবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে কারো কিছু কম বেশি হতে পারে, কিন্তু শীতপ্রধান দেশে বয়ঃসন্ধিকাল একটু দেরিতে হয়। বয়ঃসন্ধিকালে ছেলেদের এবং মেয়েদের 3 ধরনের পরিবর্তন হয়, একটা হলো দৈহিক পরিবর্তন, একটা হলো শারীরবৃত্তীয় পরিবর্তন, আরেকটি হলো মানসিক পরিবর্তন। এবং এই পরিবর্তনগুলোর জন্য যে হরমোনগুলো দায়ী আমরা তার কথা বলেছি। ফলিকল স্টিমুলেটিং হরমোন দায়ী, লিউটেনাইজিং হরমোন দায়ী, এবং তারপরে ছেলেদের ক্ষেত্রে বিশেষত দায়ী হলো টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে দায়ী হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এছাড়াও অ্যাড্রিনাল সেক্স কর্টিকয়েড হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বের হয় সেটাও ছেলেদের এবং মেয়েদের যে পরিবর্তন হয় বয়ঃসন্ধিকালে তার জন্য দায়ী। তারপরে আমি তোমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো পড়াতে গিয়ে আমি স্ত্রী প্রজনন একটা ছবি এঁকেছি যেটা এখনও আছে। সেখানে আমি দেখিয়েছি যে ডিম্বাশয় এক জোড়া, এবং ডিম্বাশয় কিন্তু এই যে জরায়ুর সাথে লেগে থাকে লিগামেন্টের মাধ্যমে, এটার নাম হচ্ছে লিগামেন্ট। লিগামেন্টের মাধ্যমে জরায়ুর সাথে লেগে থাকে এবং এই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা বের হয় ফিম্ব্রি তাকে রিসিভ করে ডিম্বনালীর ভিতরে নিয়ে আসে এবং সেটা ডিম্বনালীর ভিতর দিয়ে যাওয়ার সময় অ্যাম্পুলা নামক অংশে এসে সে শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। ডিম্বনালীর 4টি অংশ গুরুত্বপূর্ণ, একটা হলো ফিম্ব্রি, একটা হলো ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইসথমাস। জরায়ুর ক্ষেত্রে আমরা বলেছি এর উপর অংশটা হলো ফান্ডাস, আর এই পুরোটা হলো তার বডি মানে দেহ, আর নিচের অংশটা হলো কি জরায়ু মুখ, যাকে আমরা বলছি সার্ভিক্স। জরায়ুর ক্ষেত্রে আমরা বলেছি জরায়ুর প্রাচীরটাতে 3টি স্তর থাকে। বাইরের স্তরকে আমরা বলছি পেরিমেট্রিয়াম, মাঝের স্তরকে বলছি মায়োমেট্রিয়াম, ভিতরের স্তরকে বলছি আমরা অ্যান্ড্রোমেট্রিয়াম। আর আমরা বলেছি জরায়ুর মুখে থাকে সার্ভিক্স, বা জরায়ুর মুখকে আমরা বলি সার্ভিক্স, এবং এইখানে জরায়ু ক্যান্সারের আমরা নাম শুনেছি, সেটা এই জায়গায় হয়ে থাকে। তারপরে ভেজানের মাধ্যমে পিরিয়ডকালীন যে বর্জ্যটা হয় সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আবারও পড়ব। আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছ এবং শুনেছ। তোমরা যদি আমার এই ক্লাসটি ভালো করে একটু বুঝে থাকো এবং সেই সাথে যদি এখনই বাসায় একটু ভালো করে পড়ে নাও, তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টি মোটেও জটিল লাগবে না। এরপরেও যদি কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে। আমার ইউটিউব চ্যানেলে আমাদের নোয়াখালী কলেজে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা কমেন্ট করে দেখাতে পারবে, বলতে পারবে, এবং আমাকে প্রয়োজন হলে মোবাইলে মেসেজ করেও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা বলতে পারবে। আগামী ক্লাসে আমরা আরও কিছু অংশ নিয়ে আবার আসব। তোমরা এর মধ্যে বাসায় পড়বে, আর যে প্রশ্নগুলো তোমাদেরকে জ্ঞান এবং অনুধাবনের জন্য দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা নিজেরা বই পড়ে নোট করবা। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো তোমরা একটা চার্ট করবা বাসায়,
ছেলেদের এবং মেয়েদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনটা তোমরা চার্ট করে দেখবা। ঠিক আছে? তাহলে কী করবা, বাসায় একটা চার্ট করবা। চার্ট করে একদিকে ছেলেদের আর একদিকে মেয়েদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো কি হয় সেটা একটু চার্ট করে পার্থক্য আকারে তোমরা একটু তৈরি করবে। তাহলে তোমাদের কাছে বিষয়টি সহজ হবে এবং তোমাদের মনে থাকবে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।